দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সম্মানিত অতিথি হয়ে আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট বিএফইউজের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জনাব আবুল কালাম আজাদ। ধন্যবাদ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ মাসরুর, আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, আমরা আজ বেশিরভাগ সংবাদপত্রের শিরোনাম যদি দেখি তাহলে সেখানে সবচেয়ে বেশি চোখে পড়ে সেটি হচ্ছে খাদ্য মূল্যস্ফীতি, অর্থাৎ খাবারের যে জিনিসপত্রের দাম তার বেড়ে চলা। এবং সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের হিসেবে দেখা গেছে যে খাদ্য মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে গেছে, যেখানে সার্বিক মূল্যস্ফীতি 9.4%। আমরা এই যে খাবারের জিনিসপত্রের দাম বেড়ে চলা, বাজারে মানুষের যে ভোগান্তি, তা নিয়ে আলোচনা শুরু করতে চাই আজকের সম্মানিত আলোচকের সঙ্গে। জি না, আপনি যথার্থ বলেছেন যে খাদ্য দ্রব্যের যে দাম বেড়েছে, মানে মূল্যস্ফীতি, এটা তো সবাই আমরা ভুক্তভোগী নাগরিক হিসেবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এটা খুব ভালো করে অনুভব করেন, সংসদেও বলেছেন তিনি। এবং আপনি ভালো করে জানেন যে বাজেট আগামী জুন মাসে 6 জুন করা হবে। গতকাল গণভবনে তিনি শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সাথে কথা বলেছেন, অর্থাৎ অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রীও ছিলেন ভার্চুয়ালি। সবার সাথে কথা বলে তিনি কিন্তু আগামী বাজেট যেটি হবে তার 1 নম্বরের গুরুত্ব দিয়েছেন, যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য। এবং আরেকটি জিনিস, তিনি গতকালের যে বৈঠক, বাজেটটা যে মানে বাজেটের প্রস্তুতি নিয়ে তিনি যে বৈঠকটি করেছেন, এবং তিনি যে জায়গায় বলেছেন যে এবারের নির্বাচনে যে ইশতেহার দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে, সেই ইশতেহারের বিষয়গুলো মানে ঠিক আছে কিনা, অর্থাৎ বাজেটে, আগামী বাজেটে উপস্থাপিত হবে কিনা। তো উনি দেখেছেন যে না, ঠিকই আছে, এবং সন্তোষ প্রকাশ করেছেন, তিনি তার সন্তুষ্টির কথা তিনি জানিয়েছেন। এবং যে কথাটি আপনি বলেছেন যে এটি মানে যে কথাটি আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, এবং এটা আমরা সবাই বুঝি, না বোঝার কথা না, যে শুধুমাত্র আমাদের এখানে না, কিন্তু যে প্রায় 2 বছরের মতো হয়ে গেছে প্রায় ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, এবং আঞ্চলিক যুদ্ধ কিন্তু বাদ দিলেও গাজায় যেভাবে মানে ইসরায়েল এবং গাজার বিরুদ্ধে মানে ইসরায়েল এবং ইসরায়েলকে সমর্থন করছে একেবারে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে সবাই, অর্থাৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং গাজায় যে অবস্থা, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেখানে কিন্তু মানে বিশ্বযুদ্ধের যে অবস্থাটা হয়, মানে পক্ষ আমরা দুজনকেই দেখছি, একদিকে রাশিয়া ইউক্রেন, কিন্তু ইউক্রেনের সাথে আছে পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এবং একইভাবে ইসরায়েলের পেছনেও কিন্তু তাই আছে। তো এই যে অর্থ ব্যয় হচ্ছে, খরচ হচ্ছে, মানে অস্ত্র, এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও বলেছেন যে এই অস্ত্র ব্যয় না করে এটা যদি মানুষের কল্যাণে ব্যয় করতেন, শান্তির জন্য ব্যয় করা হতো, বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বানও জানিয়েছেন। সুতরাং আমরা ভোগান্তির শিকার হচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের নিজেদেরও যে কোনো দুর্বলতা নেই বা ব্যর্থতা নেই তা না, কিন্তু আমরাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে অবস্থা মুদ্রাস্ফীতি বাড়ছে বিশ্ব পরিমণ্ডলের কারণে, বিশ্বের পরিস্থিতির কারণে, কিন্তু আমরা নিজেরাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দায়ী আছি। যেমন আপনি সিন্ডিকেটের কথা যদি বলেন, যে ব্যবসা লাভ যে সব জায়গায় লাভ করতে হবে, একটু কম করলে না, সেই জায়গাটায় কিন্তু আমরা থামছি না, যতটা পারি আরও বেশি দ্রুত গতিতে এই জিনিসপত্রের দাম, ডলারের দামটা যখন অ্যাডজাস্ট করা হলো, তার পরের দিনেই আপনার বাজারে যে অবস্থা হয়ে গেছে, কিন্তু বাজারে কিন্তু তারপরে আবার আরেকটু কিন্তু কমছে। আমার মনে হয় যে মানে সরকার যথেষ্ট সচেতন আছেন, এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে নাগরিকদেরও আমাদের দায়িত্ব আছে কি না খেয়ে থাকা না তো, কিন্তু যে জিনিসটা যখন যে বিষয়টা দাম একটু বাড়ে, আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি এবং বিশ্বাসও করি এবং প্রয়োগও করি, যে আজকে এই জিনিসের দামটা বাড়ছে, একটু কম কিনলাম, কিন্তু আবার আমাদের কিছু কিছু মানুষ কিন্তু আমরা এটাও করি, যে জিনিস দাম কমে গেছে আমরা কিন্তু তাড়াতাড়ি বেশি কিনলে যে জিনিসটা হয়, সাথে সাথে কিন্তু জিনিসের দামটা আবার বাড়বে। যারা এই মুনাফাখোর, অর্থাৎ বেশি মুনাফা করতে চান, সবার কথা আমি বলছি না, কিছু লোক তো আসেনি সিন্ডিকেট করে, তো তাদের সেই জায়গাটা হচ্ছে যথার্থভাবেই আগামী বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং আমার ধারণা যে এই অর্থ বছরের মধ্যেই, আগামী জুন থেকে যে অর্থ বছর, মূল্যস্ফীতি কমে আসবে, আমরা একটু স্বস্তি পাবো। আপনি বাজারের খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন, যে বৈশ্বিক পরিস্থিতির বাইরেও
নিজস্ব অভ্যন্তরীণ কিছু সমস্যাও কাজ করে, যে কারণে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তার মধ্যে সিন্ডিকেটের কথা আপনি বলছিলেন। আমরা জানি যে এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটিও জড়িত, যেমন চাঁদাবাজি। কৃষক পর্যায়ে দেখা যায় যে অনেক পণ্যের দাম অনেক কম, বাজার পর্যন্ত আস্তে আস্তে সেটির দাম কয়েক গুণ বেড়ে যায়। সো এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনার সুপারিশ? এই জায়গায় যেটি হচ্ছে যে আমি বারবার একটি কথা বলার চেষ্টা করি, যখন যেখানে সুযোগ পাই, যে আমাদের যার যার যে দায়িত্বটা আছে, যার স্ব অবস্থান থেকে সেই দায়িত্বটা যদি আমি নিষ্ঠা এবং সততার সাথে, আন্তরিকতার সাথে পালন করি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো এমনিতেই সমাধান হয়ে যায়। আপনি দেখেন যে কৃষক উৎপাদন করছে, অনেক সময় উৎপাদন খরচও ওঠে না তার, কিন্তু আপনি আমি যখন শহরে বা অন্য, এই ঢাকা শহরের কথা বলছি না, অন্য জায়গায় যখন অন্য শহরে, তখন কিন্তু অনেক দাম দিয়ে কিনি। এই কেনার পেছনে যেটি হচ্ছে যে চাঁদাবাজি হচ্ছে। কিন্তু আপনি গতকালের কাগজে আমি দেখলাম ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন, তিনি বলেছেন যে এই যে চাঁদাবাজি রাস্তায় রাস্তায় থামিয়ে চাঁদাবাজি করা হয়, নিশ্চয়ই দায়িত্বশীল লোক, তিনি ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন। তিনি বলেছেন যে এর কারণে কিন্তু দ্রব্যমূল্য কিন্তু বাড়ে। তারপর এটা দেখার ব্যাপার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, সেই সাথে সামাজিকভাবেও যারা মানে দায়িত্ব, বিভিন্ন মহল্লার লোকজন আছেন যারা মাতবরেই বলবো, মাতবর বা কি বলা যায়, যে কমিউনিটি লিডার, তাদেরও দায়িত্ব আছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা পুলিশ, র্যাব, অন্যান্য, তারা যে তাদের ভূমিকা অনেক অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভূমিকা পালন করেন তারা, কিন্তু কাছাকাছি আমি যে কথাটি বলছি যে যার যেখানে দায়িত্ব, সেই দায়িত্বটা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করা হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকে না, থাকার কথা না। আপনি যে কাঁচা সবজির কথাই যদি বলেন, মুরগি, মাছ বিভিন্ন জায়গা থেকে যখন ঢাকায় ঢুকতে নেয়, এই আসার পথে বিভিন্ন জায়গায় কিন্তু পরিবহন শ্রমিকদের দিতে হয়, পুলিশের কোনো সদস্য দিতে হয়, অন্য কাউকে দিতে হয়। এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করা তো আমাদের নিজেদের, সব কিছু তো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তদারক করা সম্ভব না। আরেকটি বিষয় হচ্ছে, মানুষ হিসেবে যদি আমরা খারাপ হয়ে যাই, খারাপ মানুষগুলোকে ভালো করার দায়িত্ব যার যার নিজেরই, সমাজপতি যারা আছেন তাদেরও দায়িত্ব আছে। কিন্তু শুধু অভিযোগ আর আরেকজনের উপর দায় চাপিয়ে দিয়ে আমি দায় সেরে গেলাম না, এটাতে হয় না। দেশ আমাদের সবার, এই সমাজটা সবার, রাষ্ট্র সবার, দায়িত্ব সবার। কিন্তু আরেকটি সংবাদ শিরোনাম আমরা দেখছিলাম, এটি কিছুদিন ধরেই আলোচনায়, যে সামনেই যেহেতু জুন মাস আসছে, বর্ষা শুরু হতে যাচ্ছে, তখন যেগুলো মশাবাহিত সংক্রামক ব্যাধি, ডেঙ্গু, এগুলোর বিস্তারের কথা আবার আসছে। সংবাদপত্রের শিরোনামটি এমন যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, এবং যেটি ইঙ্গিত করা হয়েছে যে প্রতিরোধে এখনো পর্যাপ্ত ব্যবস্থা নেই। এখন প্রশ্ন হচ্ছে, গতবার কিন্তু আমরা ভয়াবহ অবস্থার মোকাবেলা করলাম এবং অনেক প্রাণহানি হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। যখন প্রথম অবস্থায় ডেঙ্গু, প্রায় 20 বছর আগে, 22 বছর আগে যখন ডেঙ্গু দেখা দিল, তখন প্রথম অবস্থায় একটা বিপর্যয় ছিল, কিন্তু পরের দ্বিতীয় বছরেই কিন্তু ডেঙ্গু ব্যবস্থাপনায় আমাদের ডাক্তাররা খুবই ভালো করেছেন। কিন্তু গতবার যে জিনিসটা হয়েছে, এখানে দেখলাম যে একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন যে ভয়ভীতি দেখানোর, আগে থেকেই শঙ্কিত হওয়ার, ভীতিজনক অবস্থা তৈরি করার কোনো কারণ নেই। এটি তার সাথে আমি একমত। ভীতিজনক অবস্থা তৈরি করার যেমন কারণ নেই, কিন্তু আবার ভীতিজনক অবস্থা ছিল তো, গতবার তো ছিল, সেই ভীতিজনক অবস্থা ছিল, এটি তো অস্বীকার করা যাবে না। সুতরাং সেই ভীতিজনক অবস্থা থেকে যেন আমরা শিক্ষা নিয়ে এবার যেন সেই ধরনের কোনো অবস্থা না হয়, আগে থেকেই তো প্রস্তুতি নেওয়া দরকার। আমি মনে করি যে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে, চিকিৎসা বাড়িয়ে, এটার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি আগে থেকেই যেন প্রতিরোধ করতে পারি। মশার নিয়ন্ত্রণ করতে পারলেই তো হয়, সেই জায়গায়ও কিন্তু দায়িত্ব সকলের, যে কথাটি আমি বলেছি। শুধুমাত্র সিটি কর্পোরেশন, তারা মশার ঔষধ দিয়ে দিলেন এবং তাদের দায়িত্ব বেশি নিঃসন্দেহে, কিন্তু আপনারও কিন্তু দায়িত্ব আছে যার যার বাসা বাড়িগুলো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে পানি জমে না থাকে। এডিস মশা তো পানিতেই হয়, তো সেই জায়গায় বর্ষা আসতেছে, বর্ষার সময় বৃষ্টি হবে, ঔষধ যতই দিই, কিন্তু সেই জায়গায় নাগরিক হিসেবে আমরা কিন্তু যদি সবাই সচেতন হই, তাহলে এই অবস্থাটা মোকাবেলা করা যায়। এবং ভীতি তৈরি করা যেমন ঠিক না, আবার ভীতি নেই একথা বলা যাবে না। 2023 সালে আমরা দেখছি 1705 জনের মৃত্যু হয়েছে। তাহলে আমি যে কথাটা, যে গতবার আমরা ভালো সংখ্যক প্রাণহানি ঘটেছে, তো একটি প্রাণহানি ঘটুক এটা তো আমরা কেউ চাই না,
একজনের প্রাণহানি ঘটুক এটি আমরা চাই না। ডেঙ্গুতে ছিল তো একটা সময় যে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছিলাম, তো সেই অবস্থাটা থাকবে না কেন আমাদের? তো আমাদের প্রস্তুতিটা না দরকার এখন থেকেই। আপনি সিটি কর্পোরেশনের কথা বলছিলেন, কমিউনিটি দায়িত্বের কথা বলছিলেন, কিন্তু এখন আমরা দেখি যে রাস্তাঘাটের যে খানাখন্দ, অল্প বৃষ্টিতে পানি জমে যাওয়া এবং জমে থাকা, সহজে না সরে যাওয়া এবং নির্মাণাধীন ভবন সহ যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, সব ক্ষেত্রেই এই মশার প্রজনন স্থল বেড়ে চলার এক ধরনের পরিস্থিতি এখনো রয়েছে। আপনি সুপারিশগুলো যদি একটু বলেন। না, এখানে যে জিনিসটা হচ্ছে আমি একটু আগেই বললাম আপনারে, যেমন নির্মাণাধীন ভবন এবং রাস্তা কাটলো যারা, এর আগে মেট্রো রেল যখন করে গেল, এটা তো সিটি কর্পোরেশন ধরেন বাড়ি ঘরগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে রাস্তা খোঁড়া হচ্ছে, এবং এই রাস্তা খোঁড়াগুলো মানে আমি সরাসরি সাংবাদিকতা থেকে মানে 20 বছর 25 বছর আগে ছেড়ে দিলাম, কিন্তু তখনও আমরা লিখতাম যে আপনারা যদি সমন্বয়ের মাধ্যমে এই কাজগুলো করতেন, যে সিটি কর্পোরেশনের রাস্তা ঠিক করে গেল, গ্যাস কর্তৃপক্ষ আসলেন, লাইন বসাবেন, এই বর্ষার মৌসুম অর্থাৎ বছরটা শেষ হয়ে যাবে, বাজেট শেষ হয়ে যাবে, জুনের মধ্যে তাদের কাজ করতে হবে, ওই সময় বর্ষা, একটু সমন্বয় করে যদি কাজগুলো করা যায় তাহলে তো গর্তটর্তগুলো একজনে করে গেল, আরেকজনে আবার মানে গর্ত বন্ধ করার সাথে সাথে দেখা গেল হয়তো টেলিফোনের তার বা ইলেকট্রিক গ্যাসের লাইন অন্য কাজ করবে, রাস্তা তৈরি করছে, এগুলো সমন্বয়ের মাধ্যমে। আর যে জিনিসটা হচ্ছে যার যার ভবনের দায়িত্ব, যার যার বাড়িঘরে আমরা বসবাস করি যারা তারা, এবং যার নির্মাণাধীন ভবন যার, তার দায়িত্ব আছে। কিন্তু নির্মাণাধীন ভবনে ধরুন মশা ঔষধ দিয়ে গেল, সেই ঔষধটা সঠিক কিনা এ জায়গায়ও কিন্তু প্রশ্ন থাকে, যে মশার অনেক টাকা খরচ করে মশার ঔষধ আনা হলো, দেখা গেল সে মশায় প্রতিরোধও তৈরি হয়ে যায়। যদি না হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে গুরুত্ব দিতে হবে, এবং সেই জায়গাটায় দায়িত্ব হচ্ছে নির্মাণাধীন ভবনের মালিক যারা, রাস্তা যারা খুঁড়ছেন তাদেরও দায়িত্ব আছে, বা যার বাড়ির সামনে রাস্তাটা আছে, অফিসের সামনে রাস্তা আছে, তারা যদি একটু সতর্ক হন যে আমার অফিসের সামনে যদি আমার যে রাস্তাটুকুন আছে, আমি যদি আমার লোকজন দিয়ে এই জায়গাটায় পানিটা যাতে না জমে থাকে করি, তাহলে সবাই যদি এমনি সবাই করি তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয়। অর্থাৎ সবাইকে ভাগ করে নিতে হবে কাজগুলো, সমস্যার সমাধানগুলো। হাইকোর্টের একটি রায়ের সংবাদ আজকে প্রাধান্য পেয়েছে, মৃত্যুদণ্ড চূড়ান্ত না হলে কন্ডেম সেলে রাখা যাবে না। অর্থাৎ একেবারেই রাষ্ট্রপতির কাছে যে ক্ষমা প্রার্থনা, সেখানেও যদি তার ফাঁসি বহাল থাকে তারপরেই আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে, তার আগে রাখা যাবে না, এমন রায় হাইকোর্ট দিয়েছেন, সেটি শিরোনাম হয়েছে। না, হাইকোর্টের রায় যেটি দিয়েছেন তাই না, উচ্চ আদালত, এটা সঠিক যে যদি মৃত্যুদণ্ডের আপনি যদি মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন দাবি করা হবে বা আবেদন করা হবে, তিনি যদি মওকুফ করে দেন তাহলে তার কন্ডেম সেলে রাখার দরকার কি? আর সেখানে যদি নাকচ হয় তা হাইকোর্টের রায় ঠিকই আছে। বলা হচ্ছে যে এটি কর্তৃপক্ষের সঙ্গে বা সরকারের যে কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা সাপেক্ষে কার্যকর হওয়ার সম্ভাবনা। আমরা এটি সংবাদ শিরোনাম হিসেবে দেখছিলাম। আরেকটি বিষয়, একটি ভিন্নধর্মী সংবাদ শিরোনাম আমাদের সামনে রয়েছে। ভিন্নধর্মী নয়, আমরা অনেকদিন পর আবার দেখতে পাচ্ছি যে কীটনাশকের অপপ্রয়োগ এবং যথেচ্ছা ব্যবহার, এবং 175 জন বিষ খেয়ে হাসপাতালে যাচ্ছেন প্রতিদিন, এই পরিসংখ্যান আমাদের সামনে রয়েছে। তাছাড়া খাদ্যদ্রব্যের সঙ্গে কোনো না কোনোভাবে কীটনাশক আমি আপনি সবাই গ্রহণ করছি। এতে ক্ষতিটা হয় কোন জায়গায়? যে প্রথম কথা হচ্ছে যে কীটনাশক, আমি চিকিৎসকরা ভালো করে বলতে পারবেন, স্বাস্থ্য বিজ্ঞানী যারা আছেন তারা বলতে পারবেন, কিন্তু আমরাও তো লেমেন হিসেবে যেটা বুঝি যে প্রতিনিয়ত যে আমরা এই যে কীটনাশক সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে সব জায়গায় মেশানো হয়, বিদেশেও হয়, কিন্তু ওরা কিন্তু মাত্রা বোঝে যে কতটুকু মাত্রা দিলে স্বাস্থ্যের ক্ষতি হবে না। কিন্তু আমরা এই পানি থেকে শুরু করে সব জায়গায় এটা আমাদের সহনীয় হয়ে যাচ্ছে, কিন্তু একটি সময় এটা এই যে মানে কীটনাশক প্রয়োগের ফলে আমরা যে খাদ্য দ্রব্যের মাধ্যমে আমরা গলাধকরণ করছি, এরপরে হয় কি দীর্ঘমেয়াদী রোগ হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটি হয় যে চিকিৎসা ব্যয়ে যে ব্যয়টা হয় সেটা কিন্তু বাড়তি হয়। আমরা তখন কীটনাশক মানে দৈনিক গড়ে আপনি 175 বার যেহেতু হয়তো হাসপাতালে ভর্তি হচ্ছে, কিন্তু যে কথাটি আপনি বলেছেন যে আমরা প্রতিনিয়তই কিন্তু সবাই কিন্তু কিছু না কিছু খাদ্যদ্রব্যের সাথে আমরা সেটি সহনীয় হচ্ছে, আপাতত মনে হচ্ছে যে মারাত্মক হলো না, কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু কোনো না কোনো অসুখ, এবং সেই অসুখ থেকে মানে উত্তরণের জন্য, অসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য, অসুখ ভালো হওয়ার জন্য যে ঔষধটা খেতে হয়, ডাক্তারের ব্যয়, সব কিছু মিলে যে খরচটা হয়, এই কীটনাশকটা যদি আমি
প্রয়োগটা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু ওই জায়গায়ও আমার যে অর্থ ব্যয় হয়, অর্থাৎ জনপ্রতি যে স্বাস্থ্য খাতে যে খরচটা হয়, সেই খরচটা কিন্তু বেঁচে যায়। প্রাণহানি এবং স্বাভাবিকভাবে একটা সবল মানুষ যেই কর্মক্ষম মানে কাজ করতে পারবেন, কর্মক্ষমতা থাকবে, এটি অসুস্থ, অর্ধেক অসুস্থ মানুষ, আধা অসুস্থ মানুষ, তার পক্ষে তো সেটি সম্ভব না। তো চূড়ান্তভাবে আমার আর্থিক অর্থাৎ সামগ্রিক অর্থে রাষ্ট্রের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লুর বাংলাদেশ সফর, আর সেটিকে ঘিরে সংবাদ শিরোনাম রয়েছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা, ভিসা নীতি প্রত্যাহার, এগুলো নিয়ে আলোচনা হতে পারে। হতেই পারে, কারণ সরকারের কাছে তো এটি এর আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্র তো র্যাবের উপর আমাদের নিষেধাজ্ঞা দিয়েছেন, সেই নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে তো আলোচনা হবে। আর অনেকে যেটি মনে করতেছেন যে নির্বাচন তো হয়ে গেছে গত জানুয়ারিতে, তো নির্বাচনের আগে তারা যেভাবে এসছেন তখন সঠিকভাবে সুন্দরভাবে যাতে নির্বাচন হয়, সেই জন্যই তাদের বক্তব্য, তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা বলেছেন। এবারে সেই নির্বাচন প্রশ্ন নিয়ে তো তার নির্বাচন হয়ে যাওয়ার পর তো তারা বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করার বিভিন্ন ক্ষেত্রে, সুতরাং এই সফরে যেটি হবে যে দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা উন্নত করা যায় সেই দিক থেকে, এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশের পক্ষ থেকে তো এই কথাটি বলাই হবে যেখানে যেখানে সমস্যা আছে। ভিসা ব্যাপারে তারা যেটি র্যাবের স্যাংশন দিয়েছে, সেই স্যাংশনটি প্রত্যাহার করার জন্য বলা হবে, কারণ র্যাবের সাকসেস স্টোরি তো অনেক। র্যাব আমাদের অনেক ভালো কাজ করেছেন, সেই কথাগুলো তো সন্ত্রাসী জঙ্গি তৎপরতা মোকাবেলা করে সবার আগে তো শীর্ষেই ছিল র্যাব। তো সেই র্যাবের এই কথাটি সরকারের পক্ষ থেকে তো তাদেরকে বলা হবে। আমার ধারণা এটাই আলোচনা, যেটা অনেকেই মনে করেন যে ওই আবার নির্বাচনে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, 4 মাস হয়ে গেল প্রায়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে হয়ে গেছে, 4 মাসের বেশি হয়ে গেছে। এখন সবাই চাইবে, বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে এর আগেও বলেছেন যে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক, নির্বাচন নিয়ে তাদের কথা ছিল, কিন্তু আমরা মনে করি যে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পরে এখন এসে তিনি আসছেন, রাষ্ট্রদূতেরও মেয়াদ শেষ, নতুন রাষ্ট্রদূত নিয়োগও দিয়েছেন, সব কিছু মিলিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কটাই গুরুত্ব পাবে এখানে। অনেক অনেক ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের সম্মানিত আলোচক যেমন বলছিলেন যে আমাদের জনস্বার্থ সম্পর্কিত যে বিষয়গুলো আমাদেরকে ক্ষতি করছে, যেমন ডেঙ্গু সহ স্বাস্থ্য সমস্যা, মূল্যস্ফীতি, এই বিষয়ে সরকার, রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের যেমন দায়িত্ব রয়েছে নাগরিকদেরও তাদের নিজেদের জায়গা থেকে সচেতন হওয়া, সোচ্চার হওয়া এবং সক্রিয় থাকা। আমরা আশা করি মনে রাখবো তার সুপারিশগুলো। ভালো থাকবেন সবাই।